ফাইল, এডিট, ইমেজ, লেয়ার ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে কি মেনু। তার মানে এটা হচ্ছে মেনু বার। এরপরে যেটা নিচে, মেনুর নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে অপশন কিংবা কন্ট্রোল। কিসের কন্ট্রোল? টুল বারের প্রত্যেকটা টুলের কন্ট্রোল। এখন এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মুভ টুলের কন্ট্রোল। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টুল বার, এই যেটা। তো আপনারা খুব কম সময়ে মানে ক্যাচ করার চেষ্টা করবেন, আদারওয়াইজ আপনাদের ভিডিও লেংথটা অনেক বেশি হয়ে যাবে, তখন দেখতে আপনাদের বোরিং লাগবে। ওকে, তো প্রথমে এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে টুলবার। ওকে, দেখতেছেন? এটা হচ্ছে টুলবার। এখানে প্রত্যেকটা যেগুলো আছে এক একটা টুল। আর এটা হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল প্যানেল বলতে পারেন, ঠিক আছে? অপশন বার অথবা কন্ট্রোল বার, যেটা হচ্ছে প্রত্যেকটা টুলের কন্ট্রোল এখানে দেওয়া থাকে। আপনি যেমন এখানে মুভ টুল যখন সিলেক্ট করবেন, মুভ টুলের যে কন্ট্রোলগুলো আছে প্রত্যেকটা কন্ট্রোল এখানে দেখাবে, এই যে যেটা মেনুর নিচে। ওকে, আর এদিকে যেগুলো আছে এগুলো হচ্ছে প্যালেট, এটা হচ্ছে প্যালেট। এইটুকু বুঝছেন তো? আচ্ছা, এরপরে আসি, এখানে আরেকটা দেখেন কন্ট্রোলের পাশে যেটা, এটা হচ্ছে এসেনশিয়াল সিলেক্ট করা আছে। আর এখানে যতগুলো মানে আপনারা দেখতে পাচ্ছেন, নাম দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা হচ্ছে একটা ওয়ার্ক স্পেস, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে এক একটা ওয়ার্ক স্পেস। এখানে সাধারণত এটা থাকবে না, গ্রাফিক ডিজাইনটা হয়তো থাকবে না, এসেনশিয়াল সিলেক্ট করা আছে। আমি গ্রাফিক ডিজাইনটা ডিলিট করে দিই, গ্রাফিক্সটা ডিলিট করে দিলাম, এটা এখন আপাতত দরকার নেই। তো সাধারণত এরকম থাকবে, ঠিক আছে? এখানে যেগুলো আছে এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। তো আমরা এখানে প্রথমে যা দেখলাম এটা হচ্ছে প্রথম মেনু, তারপর হচ্ছে কন্ট্রোল, আর হচ্ছে টুল বার, আর এগুলো হচ্ছে প্যালেট, বুঝতে পারছেন? আর ফটোশপ ওপেন করার সিস্টেম তো সবাই জানেন। আর ক্লোজ করার জন্য এখান থেকে এক্সিট দিলে ক্লোজ হয়ে যাবে, রাইট? কন্ট্রোল কিউ দিলেও কিন্তু ক্লোজ হয়, বুঝতে পারছেন? এক্সিট দিলেও ক্লোজ হবে, কন্ট্রোল কিউ শর্টকাট দিলেও ক্লোজ হবে। আর এদিকে ক্রস চিহ্নে যদি ক্লিক দেন তাহলে ফটোশপটা এক্সিট হয়ে যাবে কিংবা ক্লোজ হবে। ওকে, এখন আমরা চলে আসি এসেনশিয়াল, যেটা এখানে ওয়ার্ক স্পেস সিলেক্ট করা আছে। তো এখানে যদি আমি ওয়ার্ডস নিউ লেখা যেটা আছে ওটাতে ক্লিক করি তাহলে কি দেখতে পাচ্ছি? একরকম ওয়ার্ক স্পেস দেখতে পাচ্ছি, রাইট? ভিন্ন অপশন, আগেরটার চেয়ে ভিন্ন, একটু ডিফারেন্ট। এরপরে আমি যদি 3D সিলেক্ট করি, দেখেন আর একটু ডিফারেন্ট, তাই না? এরপরে যদি আমি আরেকটা সিলেক্ট করি, মোশন যেটা আছে ওটা সিলেক্ট করি, এখানে দেখেন মোশনের জন্য হ্যান্ডি যে টুলগুলা অপশনগুলো দরকার আছে এগুলো চলে আসে। আচ্ছা, যাই হোক, আমরা জাস্ট বুঝে নিই যে এখানে বিভিন্ন ওয়ার্ক স্পেস আছে, এক একটা এক এক রকম, ঠিক আছে? তো এগুলো আমাদের জানার দরকার না। আমাদের যেটা জানার দরকার আছে সেটা হচ্ছে আমরা ওয়ার্ক স্পেস বানাবো নিজেরা বানিয়ে নিজেদেরও ওয়ার্ক স্পেস নিজেরা ইউজ করব। এখান থেকে ওয়ার্ক স্পেস কীভাবে রিসেট করবেন, তারপর নিউ কীভাবে করবেন, এবং যেটা তৈরি করবেন সেটা কীভাবে ডিলিট করবেন, এগুলো জানলেই যথেষ্ট, বুঝছেন? ওকে, আমরা যাই। এখানে সাপোজ আমরা দেখতে পাচ্ছি এখানে যে টুলগুলো আছে, এখানে প্যালেট আছে আর এখানে কন্ট্রোল আছে। তো আমি আগেরটাতে ফিরে যাই, যেটা এসেনশিয়ালস, সবার কাছে আছে মেবি এটা, রাইট? আচ্ছা, এখন যেটা দেখবো, আমি যদি এটা এখান থেকে মানে হোল্ড করে এই কিটা রাইট ক্লিক মাউসের হোল্ড করে যদি আমি এখানে ড্র্যাগ করে নিয়ে যাই, দেখেন যে এটার অবস্থান পরিবর্তন হয়ে গেছে, রাইট? আমি এটা মুভ করতে পারতেছি যে কোনো জায়গায়, চাইলে এখানে আমি আবার রেখে দিতে পারবো। আর এখানে একটা চিহ্ন আছে দেখেন, যেটাতে ক্লিক করলে এক্সপান্ড আর কলাপস হয়। এখানে একবার ক্লিক দিলাম, কলাপস হয়ে গেল, এক রোতে চলে আসলো, আরেকবার ক্লিক দিলাম, এটা এক্সপান্ড হলো। এটা একটা সিস্টেম। এরপর যদি চাই যে আমার এই টুলবারটা এই পাশে থাকবে, আমি চাইলে এই পাশে নিয়ে এটা সেট করে দিতে পারি, এই পাশে জায়গা থাকবে, রাইট? তারপর যদি আমি চাই সম্পূর্ণটা ড্র্যাগ করে আমি এই পাশে নিয়ে আসতে পারবো। এই টুল বারগুলা, প্যালেটগুলা, প্রত্যেকটা কিছু এখানে জিনিস এখানে ফ্লেক্সিবল, মানে আপনি মুভ করতে পারবেন যখন যেটা যেখানে দরকার হয়। এখন দেখেন, আমি যদি এটা মুভ করে নিয়ে আসি কিংবা আগের জায়গায় বসিয়ে দিই, আদারওয়াইজ আমি যদি এটাকে এইরকম এখানে রেখে দিলাম, তারপর সাপোজ এখানে সোয়াচ যেটা আছে, দেখেন সোয়াচ আছে একটা, তো আমি সোয়াচটা এখান থেকে টেনে এখানে নিয়ে আসলাম আমার কাজের সুবিধার্থে। যখন যেটা যেখানে দরকার আমি এখান থেকে মুভ করতে পারবো। রাইট ক্লিকটা হোল্ড করে, মানে মাউসের রাইট বাটনটা হোল্ড করে আপনি জাস্ট ড্র্যাগ করলে এটা কিন্তু ওই জায়গা থেকে চলে আসবে, যেখানে চাইবেন ওখানে বসে যাবে, রাইট? তারপর আপনি যদি চান যে এটা এই পাশে থাকবে, তাহলে আপনার ইচ্ছা মতো এই জায়গায় রেখে দিতে পারবেন, ঠিক আছে? আর আপনি যদি চান যে এটাকে কলাপস করে রাখবেন, ছোট করে রাখবেন, বাট স্ক্রিনে থাকবে, এই এখানে একটা আইকন আছে,
আমি যেটা টুলবারে দেখিয়েছিলাম, এখানে ক্লিক করলে এটা কিন্তু কলাপস হয়ে বসে থাকবে, এখানে একদম ছোট হয়ে যাবে স্ক্রিনটা। তারপর আবার ক্লিক করলে এটা আবার এক্সপান্ড হবে, ঠিক আছে। এরপরে এখানে যেটা আছে, সাপোজ কালারটা আমি নিয়ে আসতে পারবো, এখানে কালারটা নিয়ে এসে আবার চাইলে আমি এটাকে কলাপস আর আবার এক্সপান্ড করতে পারবো, চাইলে আবার ডিলিট করে দিতে পারবো। ডিলিট হয়ে গেল মানে এখান থেকে চলে গেল, রাইট। এখানে আর আমরা ওখানে কালারটা দেখতে পাচ্ছি না, পাচ্ছি? কালারটা আর নেই, দেখছেন? কালারটা কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না। তো এগুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারবো? সেটা করার জন্য প্রথমে উইন্ডোতে যাব, এখানে কিন্তু কালার আছে, রাইট। যখন ক্লিক দেবো কালারটা কিন্তু চলে আসছে। তো কালারটা আমি ঠিক আগের জায়গায় এখানে নিয়ে বসিয়ে দিতে পারি, সব কিছু কিন্তু এখানে ফ্লেক্সিবল। তারপর আমি চাইলে এখান থেকে এই জায়গায় নিয়ে বসিয়ে দিতে পারি, অথবা আমি স্টাইলটা বাইরে নিয়ে আসতে পারি, অথবা আমি এখান থেকে এটা এই জায়গায় আবার বসিয়ে দিতে পারি, এখান থেকে আমি এটা নিয়ে আসতে পারি। এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করবে, মানে এখানে যে ওয়ার্ক স্পেসটা আছে, ডিফল্ট যেটা আছে, আপনি নিজের মতো করে সাজাতে পারবেন। এখানে ওয়ার্ক স্পেসের কাজগুলো কি? এক একটা ওয়ার্ক স্পেসে এক এক ধরনের অপশন আছে, রাইট। যেমন ধরেন এখানে আমি সিসিতে দেখাই, হয়তো CS6 এর সাথে নাও মিলতে পারে। এখানে ওয়ার্ডস নিউ একটা ওয়ার্ক স্পেস, এটাতে একরকম। এসেনশিয়াল যেটা, ওটা আরেক রকম। আমরা যে এতক্ষণ যেভাবে মডিফাই করলাম ওটাই রয়ে গেছে আর কি। তারপর এখানে মোশন যেটা আছে এটা একরকম। তো এক একটা ওয়ার্ক স্পেস এক একটা কাজের জন্য আসলে এখানে তৈরি করা ডিফল্ট ভাবে, ঠিক আছে। তো এখন যদি আমরা ফটোগ্রাফির কাজ, টাইপোগ্রাফির কাজ একসাথে যদি কয়েকটা কাজ করতে যাই, তাহলে আমাদের ওয়ার্ক স্পেসটা কিন্তু আমরা নিজেরা সুন্দরভাবে কি করতে হবে? সাজাতে হবে। আমরা যদি চাই এখান থেকে এসেনশিয়াল বা এখান থেকে যেগুলো ওয়ার্ক স্পেস আছে ওগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো, সেটা ডিলিট ওয়ার্ক স্পেসের মাধ্যমে। তো আমরা যদি এখন নিজেদের মতো করে নতুন একটা ওয়ার্ক স্পেস বানাতে চাই, সেটা কিভাবে করবো দেখেন। প্রথমে এখানে এসেনশিয়ালটাকে আমরা প্রথমে মডিফাই করি। সাপোজ এখানে আমি উইন্ডোতে গেলাম, উইন্ডোতে যাওয়ার পর আমার মনে হচ্ছে ব্রাশটা আমার দরকার আছে, মানে যে কোনো কাজে আমার ব্রাশ দরকার। আমি ব্রাশটাতে ক্লিক করলাম, যখন ব্রাশটাতে ক্লিক করলাম এখানে কিন্তু ব্রাশটা চলে আসছে, রাইট। তারপর আমার দরকার সাপোজ স্টাইলটা আমার দরকার, সোয়াসটা দরকার, সোয়াসটা চলে আসলো। তারপর আমি চাই যে এখানে স্টাইলটাও দরকার, আমি স্টাইলটাও নিয়ে আসলাম। যদি আমার কালারটাও লাগে আমি কালারটাও নিয়ে আসলাম। মানে ওখানে ক্লিক করলে কিন্তু অপশনগুলো চলে আসবে। এখানে উইন্ডোতে যদি আমরা একবার দেখি, দেখেন যে এই অপশনগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে, রাইট। যেগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে এই প্যালেটগুলো এখানে বাইরে আছে, যেগুলোতে নাই ওগুলো এখানে নাই। সোজা কথা, যেগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে এগুলো বাইরে আছে, মানে ওয়ার্ক স্পেসের মধ্যে আছে। যেগুলোতে টিক চিহ্ন দেওয়া নাই ওগুলো কিন্তু এখানে নেই। আমরা চাইলে ওখানে ক্লিক করলে নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা এই অবস্থায়, সাপোজ আমার এখন ওয়ার্ক স্পেসটা এরকম করে আমি সেভ করে রাখবো। মানে আমি কম্পিউটার বা আমার ফটোশপটা যদি আমি বন্ধ করে চালু করি যাতে এরকমই থাকে, আমি চাইবো এমন। তো সেটা করার জন্য প্রথমে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে হচ্ছে নিউ ওয়ার্ক স্পেস। এটাতে আমি যখন ক্লিক করবো দেখেন এরকম আসবে। তো এখানে নাম আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিতে পারবেন, আদারওয়াইজ যেটা আছে ওটাও দিতে পারবেন। কাস্টম একটা নাম আমি সাপোজ দিলাম এখানে ডিজাইন। আচ্ছা, এখানে ডিজাইনটা লিখলাম, তো আমি সেভ দিলাম। আপনারা কি দেখতে পাচ্ছেন না? এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। এখানে দেখেন একটা অপশন আছে, রাইট। যখন এইরকম চিহ্ন দেখবেন, নিচে একটা সাদা চিহ্ন আছে এরো মার্কের মতো, রাইট। দেখতেছেন কিছু কিছু টুলে আছে, কিছু কিছু টুলে নেই। যেমন ধরেন মুভ টুলে নেই, আছে এই যে এটা হচ্ছে মুভ টুল, এটাতে কিন্তু নেই। তারপর আরো কয়েকটাতে নেই, জুমে নেই। তারপর হচ্ছে ম্যাক্সিমাম আরগুলোতে আছে প্রায়। আচ্ছা, তো আমরা এখন দেখবো স্ক্রিন মোডটা। যখন আমি এটাতে হোল্ড করে ধরে রাখি এরকম এক্সপান্ড হবে। এক্সপান্ড হলে এখানে দেখেন যে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড প্রথমটা, রাইট। এরপরটা হচ্ছে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, এরপরটা হচ্ছে ফুল স্ক্রিন মোড। যখন আমি এটা স্ট্যান্ডার্ড যেটা স্ক্রিন মোড ওটা অলরেডি সিলেক্ট করা আছে, যদি আমি মাঝখানেটা সিলেক্ট করি, সরি এখানে সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, এগুলো সিলেক্ট না হওয়ার কারণ হচ্ছে কোনো একটা ফাইল আমাদের ইনপুট করতে হবে। তো আমরা কিভাবে ফাইল ইনপুট করা সেটাও শিখে নিই। প্রথমে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আমরা ওপেন করতে পারি, আদারওয়াইজ আমরা কোনো একটা ইমেজ কিংবা কোনো একটা
আমাদের গ্রাফিক এখানে আমরা ড্র্যাগ করে ছেড়ে দিলে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কিভাবে ওপেন করে সেটাই দেখি। প্রথমে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাদের কিন্তু ডেস্কটপে কিংবা ডাউনলোডে বা আমাদের ড্রাইভে চলে যাবে সরাসরি। তো আমরা ড্রাইভ থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিই। সাপোজ আমি এটা সিলেক্ট করলাম, যখন সিলেক্ট করব এরকম চলে আসবে, এটা বুঝতে পারছেন, এরকম একটা ইমেজ চলে আসবে। তখন এখন দেখেন যে আমি যখন এখানে ক্লিক করি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, যখন ক্লিক করে দেখেন ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার হয়ে গেল এক ক্লিকে। এরপরে আমি যদি এর নিচেরটাতে ক্লিক করি ফুল স্ক্রিন মোড, এখন ফুল স্ক্রিন মোড করার জন্য আমাদের একটা এখানে পপ আপ দেখাচ্ছে। যদি আমি ফুল স্ক্রিন মোড এটাতে প্রেস করি তাহলে দেখবেন যে কোনো কিছু এখানে আর স্ক্রিনে থাকবে না, শুধুমাত্র আমাদের গ্রাফিক্সটাই দেখা যাবে, রাইট। তো আমি ক্লিক করে দেখি এরকম। এখন দেখেন আমাদের কোনো টুল, কোনো মেনু, কোনো প্যালেট কিছুই দেখতে পাচ্ছি না, রাইট। আচ্ছা, এখন আমরা কিভাবে এটা থেকে ব্যাক করব? এটা থেকে ব্যাক করার জন্য এসকেপ বাটনটা ক্লিক করবেন, ইএসসি, এটাতে যখন প্রেস করবেন আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে আমরা শুধুমাত্র কিভাবে এখানে স্ক্রিন মোডটা চেঞ্জ করতে হয় সেটা জানলাম। তো আমরা সাধারণত স্ক্রিন মোডটা কি করব, স্ট্যান্ডার্ড রাখবো, যেটা জেনারেলি থাকে। আচ্ছা, এখন আমরা এখান থেকে মেনু থেকে করেছি সেগুলো অপশন থেকে। যদি আমরা শর্টকাট দিয়ে করতে চাই তাহলে আমরা এফ প্রেস করব কিবোর্ড থেকে। যখন প্রেস করব একরকম হলো, স্ক্রিন ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার আসছে। আবার যখন এফ প্রেস করব তখন কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। এগেন যদি আমি এফ বাটনটা প্রেস করি আগের অবস্থায় ফিরে আসবে। যদি কারো মনে না থাকে লিখে রাখেন শর্টকাটগুলো, বুঝতে পারছেন। তাহলে কিভাবে আমরা স্ক্রিন মোড চেঞ্জ করব এটা আমরা শিখে গেলাম। এরপরে আমরা দেখি আমাদের কি আছে, জুম ইন জুম আউট। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, জুম ইন জুম আউট। কারণ আমরা কাজ করার জন্য এই কাজগুলো মানে জুম করার কাজটা সবচেয়ে বেশি করতে হবে। কারণ কোনো একটা ডকুমেন্টে কাজ করতে গেলে হয়তো এটা জুম করে সামনে আনতে হবে বা পিছনে নিতে হবে, কিংবা বিভিন্ন মানে গ্রাফিক্সের বিভিন্ন পোর্শনে আমাদের জুম করে দেখতে হবে, ঠিক আছে। এই কাজগুলো কিভাবে জুম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জুম করে কিংবা জুমের যত ফাংশন আছে আমি সবগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো এখন। তো আমি প্রথমে ফটোশপে যাই, গেলাম। আচ্ছা, তো সাধারণত এখানে জুম করার জন্য এখানে জুম একটা টুল আছে, রাইট। এটা জি টুল বা জুম টুল বলে, এখানে জুম টুল লেখা আছে। আমি যখন মাউসটা এখানে আনি দেখেন যে জুম টুল এখানে হাইলাইট হয়েছে, রাইট। এটাতে যখন ক্লিক করি এখানে আমাদের উইন্ডোটা চেঞ্জ হয়ে গেছে, সরি কন্ট্রোলগুলো চেঞ্জ হয়ে গেছে। জুম টুলের আন্ডারে যে যে কন্ট্রোলগুলো দরকার সেগুলো কিন্তু মেনু বারের নিচে দেখাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা কিভাবে জুম করব? যখন আমি এই ডকুমেন্টের উপরে একবার ক্লিক করি, রাইট ক্লিক, অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করতে হয়, বুঝতে পারছেন, মানে বাম পাশেরটা, সরি লেফট ক্লিক, হ্যাঁ হ্যাঁ বাম পাশেরটা। আচ্ছা, আমি একবার ক্লিক করলাম, জুম হচ্ছে, আরেকবার জুম হইতেই থাকবে। এখন আমি যদি এই জায়গায় জুম করতে চাই এই জায়গায় ক্লিক করব, এই জায়গায় জুম হচ্ছে, রাইট। এই জায়গায় জুম করতে চাইলে এই জায়গায় ক্লিক করব, জুম হবে। তো এখন জুম আউট কিভাবে করব? তো জুম আউট করার জন্য এখানে একটা মাইনাস বাটন আছে, রাইট, মাইনাস একটা চিহ্ন আছে। এটাতে যখন আমি ক্লিক করব, এখন আমি ক্লিক দিই, দেখবেন যে জুম আউট হবে। তাহলে আমাদের ডকুমেন্ট জুম ইন জুম আউট আমরা সহজে করতে পারি। তো এটা গেল একটা সিস্টেম, একটা প্রসেসে আমরা জুম করা শিখলাম। এরপরে দেখেন, তো আমরা কিবোর্ডের মাধ্যমে কিভাবে জুম করতে পারি সেটা দেখি। আমি যখন কন্ট্রোল হোল্ড করব এবং এদিকে প্লাস চিহ্নটা প্রেস করব, জুম হতে থাকবে, কন্ট্রোল এবং প্লাস। যখন আমি কন্ট্রোল মাইনাস ক্লিক করতে থাকবো জুম আউট হবে, ঠিক আছে। আপনার সাথে সাথে একবার প্র্যাকটিসও করেন। কন্ট্রোল এবং প্লাস যখন আমি প্রেস করব জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে, তার মানে এটা জুম আউট হয়ে যাবে। এই যে এরকম এক সময় হতে হতে ছোট হয়ে যাবে। যদি জুম ইন করেন এটা জুম হতে হতে এক সময়, যদি এভাবে হোল্ড করে ধরে রাখেন অটোমেটিক জুম হতেই থাকবে। যদি আবার কন্ট্রোল এবং মাইনাস একসাথে হোল্ড করে ধরে রাখেন এটা মাইনাস হইতে থাকবে। প্লাস ধরে থাকলে এটা জুম ইন হইতে থাকবে, মাইনাস ধরে থাকলে জুম আউট হতে থাকবে, বুঝতে পারছেন। তাহলে এটা কিভাবে কিবোর্ডের মাধ্যমে করবেন সেটা দেখালাম। এখন আরো অনেকগুলা অপশন আমি দেখাবো জুম ইন করার জন্য। এখানে দেখেন নিচে 66.67% দেওয়া আছে, রাইট। তাহলে এটা এই স্ক্রিনটা এখন এত পার্সেন্ট জুমে আছে, বুঝতে পারছেন। এখানে যেটা দেখতে পাচ্ছেন এই ভ্যালু কত জুম হয়ে আছে এখন। তো আমি যদি এটাকে 100% জুম করতে চাই এখানে 100 লিখে আমি এন্টার দেব, দেখেন যে 100% জুম হয়ে গেল। যদি আমি চাই যে এখানে 5% জুম করব,
তাহলে আমি এখানে শুধুমাত্র এটা সিলেক্ট করে 5 দেব, এন্টার দেব, 5% এখানে জুম হয়ে গেল। ঠিক আছে, যদি আমি চাই যে এখানে 1000% জুম করব, তাহলে আমি এটা সিলেক্ট করব, 1000 লিখে এখানে এন্টার দেব, দেখেন যে 1000% এখানে জুম হয়ে যাবে। বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে এগুলা? আচ্ছা, এরপরে জুম করার অপশন আরো আছে, আমি বুঝাবো আস্তে আস্তে। এতটুকু পর্যন্ত বুঝছেন তো? রাইট, ওকে। এরপর দেখেন, আমি যদি 100% জুম মানে স্ক্রিনে করতে চাই, এখানে অপশন আছে, দেখেন এখানে 100 লেখা আছে, আছে প্রত্যেকের। যখন আমি 100 ক্লিক করব 100% জুম হয়ে যাবে এটা। যখন আমি ফিট স্ক্রিনে ক্লিক করব, এটা স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। যখন আমি ফিল স্ক্রিনে ক্লিক করব, এটা স্ক্রিনে ফিল হয়ে যাবে। তার মানে স্ক্রিনে যতটুকু জায়গা আছে ওই জায়গা জুড়ে এটা জুম হয়ে যাবে অটোমেটিক। তাহলে এই তিনটা অপশন সম্পর্কে আমরা জানলাম, রাইট? ওখানে হয়তো আপনাদের রেজুলেশন বা পিক্সেল রেজুলেশন এই ধরনের কিছু লেখা আছে মেবি CS6 এ, রাইট? আচ্ছা, অ্যাকচুয়াল পিক্সেল, ওকে। এখানে 100% লেখা আছে, বুঝিনি? হ্যাঁ, ফিট স্ক্রিন বলতে আপনার এই ডকুমেন্টটা হয়তো এটুকু আছে, কিংবা মানে আপনার ওয়ার্ক স্পেসের বাইরে আছে। ঠিক আছে, যখন আপনি ফিট স্ক্রিন দিবেন, মানে এই স্ক্রিনে যতটুকু জায়গা আছে ওই স্ক্রিনের মধ্যে ফিট হয়ে যাবে। আর যদি ফিল স্ক্রিন দেন, ওই স্ক্রিনে যতটুকু জায়গা আছে ওটা ফিল স্ক্রিন দিলে মানে এটা স্ক্রিনে ফিট হবে, আর ফিল স্ক্রিনে দিলে ওটা ফিল হয়ে যাবে স্ক্রিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস অল। এরপরে আমরা এই কাজগুলো কিন্তু শর্টকাটেও করতে পারি, মানে এতক্ষণ যেগুলো আমি এতক্ষণ বলছিলাম, ফিল স্ক্রিন, তারপর হচ্ছে 100% জুম, 100% জুম, এগুলো আমরা কিভাবে করব? তো দেখেন, যদি আমি কিবোর্ডের কন্ট্রোল 1 ক্লিক করি, 100% জুম হয়ে গেল, কন্ট্রোল 1। আর যদি আমি কন্ট্রোল 0 প্রেস করি, এটা ফিট অন স্ক্রিন হয়ে গেল, তার মানে স্ক্রিনে এটা ফিট হবে। কন্ট্রোল যদি 1 দিই 100% জুম হবে, কন্ট্রোল 0 দিলে স্ক্রিনে ফিট হবে। বুঝতে পারছেন? এই জুমগুলো কিন্তু মনে রাখবেন, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। জুমের অপশনগুলো দরকার আছে। হ্যাঁ, ফিলেরটা আপাতত শর্টকাট জানা নেই, যদি লাগে ওটা করে নেবেন। আচ্ছা, কারণ মনে থাকবে না, মনে হলে লিখে নেন, কারণ আমি এগুলো জিজ্ঞেস করতে পারি পরে। আচ্ছা, এরপরে আরো অনেকগুলো অপশন আছে জুম করার। তো আমরা জুম যদি শিখতে চাই, অনেকগুলো অপশন দিয়ে শিখতে পারবো। তবে আমরা যেটা সবচেয়ে বেশি সহজ লাগে, আজকে যেহেতু জুম করার প্রথম, মানে জুমের প্রথম দেখাচ্ছি, এখানে সবগুলো দেখাচ্ছি, যার যেটা ভালো লাগে সেটা আপনারা ক্যাচ করে রাখবেন। এরপর দেখেন, আমি এখানে কোনো একটা টুল সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু আমার জুমটা হচ্ছে না, জুমের ইয়েটা আসতেছে না। তো আমি সেটা শর্টকাট দিয়ে জি বা জেড প্রেস করলে কিন্তু জুম সিলেক্ট হয়, রাইট? জুম টুলটা যখন চলে আসে, এখানে মাইনাস আছে, এখন আমার ওখানে দেখেন এটাতে মাইনাস আছে, তার মানে এটা মাইনাস হবে। তো আমি যদি এখান থেকে প্লাস করে দিই, এটা জুম ইন হবে। যদি এখান থেকে মাইনাস করে দিই, জুম আউট হবে। ঠিক আছে, তো আমি যদি ওই প্লাস আর মাইনাস এগুলা যদি কিবোর্ড দিয়ে কন্ট্রোল করতে চাই, তাহলে অল্টার প্রেস করব। এখন এমনিতে প্লাস হচ্ছে, তার মানে প্লাস সিলেক্ট করা আছে। যদি অল্টার প্রেস করি, এটা কিন্তু অটোমেটিক মাইনাসে চলে গেল, তাই না? তো আমি এখন যদি অল্টার প্রেস করে হোল্ড করে যদি এভাবে ক্লিক করি, এটা মাইনাস হবে। যদি আবার প্রেস করি, জুম ইন হবে। যদি এখানে মাইনাস থাকে, তো এখন কি হবে? মাইনাস থাকলে এখন জুম আউট হবে। বাট আমি চাচ্ছি জুম ইন করব কিবোর্ডে ধরে, তো আমি অল্টারটা প্রেস করব, জুম ইন হতে থাকবে। তার মানে বিপরীত, যদি প্লাসটা সিলেক্ট থাকে, অল্টার দিলে মাইনাসটা সিলেক্ট হয়ে যাবে। যদি মাইনাসটা সিলেক্ট থাকে, অল্টার দিলে প্লাসটা সিলেক্ট হবে। এরপরে জুম করার আরো কিছু অপশন আছে, আমি দেখাচ্ছি। আপনারা জুম শিখতে শিখতে কি মানে বোর হয়ে যাচ্ছেন? আচ্ছা, এখানে দেখেন কত পার্সেন্ট জুম আছে, আমরা কিন্তু এখানে ভ্যালুটা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, আমরা এখানে 100 লিখে যদি এন্টার দিয়ে 100% জুম হয়ে যাবে। বুঝতে পারছেন? এরপরে সবচেয়ে সুন্দরভাবে কিভাবে জুম করা যায় সেটা আমরা দেখি। প্রথমে জি টুলটা সিলেক্ট করব, জি টুল কিংবা জুম টুল। যখন সিলেক্ট করব, এখান থেকে আমি এই প্লাসটা সিলেক্ট থাকা অবস্থায় করব অবশ্য। তো যখন আমি এইভাবে কি করব, ড্র্যাগ করব, দেখবেন যে আমারটা কোনো কিছু ধরা ছাড়াই জুম ইন জুম আউট হচ্ছে, তাই না? কোনো বাটন প্রেস করতে হবে না। জুম ইন জুম আউট হওয়ার জন্য এভাবে জাস্ট এই বাটনটা প্রেস করে, লেফট বাটনটা প্রেস করে জাস্ট হোল্ড আমি ড্র্যাগ করতেছি। ড্র্যাগ করলে জুম ইন জুম আউট হবে। তো এটা আরো সুন্দরভাবে কিভাবে জুম করা যায়,
সেটা করার জন্য প্রথমে এখানে স্ক্রাবি জুম যেটা, ওটা আমি জাস্ট আনচেক করে দিলাম। চেক থাকা অবস্থায় এভাবে যদি আপনি ড্র্যাগ করেন ওটা জুম ইন জুম আউট হতে থাকবে। যদি মানে আনচেক করেন তাহলে কিন্তু আপনার এভাবে ড্র্যাগ করলে ওটা জুম ইন জুম আউট হবে না, একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট হবে, তাই না? হ্যাঁ, আমি এটাকে কন্ট্রোল 0 দিয়ে একদম ফিট অন স্ক্রিন করলাম। এই অবস্থায় কি হয় আমরা প্রথমে দেখি। এই অবস্থায় হচ্ছে প্রথমে এখানে যে মানুষটা দেখতে পাচ্ছেন আমরা ওই এরিয়াটাকে পুরো স্ক্রিন জুড়ে জুম করে ফেলবো এক ক্লিক। কিভাবে? তো আমি যদি এই জায়গা থেকে এখান থেকে ধরলাম, এখান থেকে ধরে এবার যদি ড্র্যাগ করি, ঠিক আছে, কন্ট্রোল 0 দিয়ে ফিট করি, এই দেখেন এবার যখন সিলেক্ট করে আমি ছেড়ে দিলাম সাথে সাথে জুম হয়ে গেল, বুঝেননি? ওকে, আবার ফিরে যাই, কন্ট্রোল 0 দিয়ে আমি ফিট করি। এখানে যদি আমি স্ক্রাবিটা আবার অন করে দিই, যদি অন করি, এখন যদি আমি এভাবে ড্র্যাগ করি জাস্ট জুম ইন জুম আউট হচ্ছে রাইট বাটন ক্লিক থাকা অবস্থায়, বুঝতে পারছেন? না, কিছু সিলেক্ট করতে হবে না, মানে এটা সিলেক্ট তো অটোমেটিক থাকে, ডিফল্টভাবে এটা সিলেক্ট থাকে। সাপোজ আমার মনে হচ্ছে এত পিক্সেল থেকে এত পিক্সেল আমি জুম করব, বাকিগুলা আমার দরকার নেই, আমার স্ক্রিনে সাপোজ এই জায়গাটা দরকার, সাপোজ আমি এই মাথাটাকে জুম করব, তখন আপনি এই টুলের সাহায্য নিতে পারবেন, ঠিক আছে? সেটা করার জন্য প্রথমে দেখেন আমি কন্ট্রোল 0 দিয়ে আগে ফিট করি, তারপর এখন শুধুমাত্র যদি আমি মাথাটা জুম করতে চাই, আচ্ছা আমার এখানে সিলেক্ট আছে যার কারণে ড্র্যাগ করলে হয়ে যাচ্ছে। আমি স্ক্রাবিটা এখান থেকে তুলে দিলাম, তুলে দেওয়ার পরে এইভাবে জাস্ট ড্র্যাগ করে এই যে ছেড়ে দিলাম, দেখেন শুধুমাত্র ওটাই জুম ইন হয়ে গেল, মানে ওই এরিয়াটা যতটুকু আমি এরিয়াটা কভার করছি ততটুকুই জুম হয়েছে। এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করবেন আপনারা, ঠিক আছে? বুঝেন না? জুমের কিন্তু অনেকগুলো অপশন করছি, এগুলো কিন্তু আপনারা মনে রাখতে হবে। এখন জুমের অপশন তো পাবেন তো নাকি? তো জুমের শেষ আরেকটা অপশন আছে, ওটা শিখিয়ে দিই, তারপর আমরা জুম থেকে চলে যাই, ঠিক আছে? তো জুমের যে অপশনটা আমি সব সময় ইউজ করি সেটা হচ্ছে অল্টার প্রেস করে। যখন আপনি অল্টার প্রেস করবেন, কোনো একটা টুলে সিলেক্ট করা আছে, সাপোজ আপনার মুভ টুল সিলেক্ট করা আছে, মুভ টুল দিয়ে যে কোনো কিছু করতেছেন আপনি, ঠিক আছে? তো এখন আপনার জুম করার প্রয়োজন, তো এখন জুম করার জন্য আপনি কন্ট্রোল প্লাস দিলে জুম হয়, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়, আদারওয়াইজ এখানে জুম টুল সিলেক্ট করেও করতে পারবেন। কিন্তু অল্টার যখন আপনি প্রেস করবেন তখন কিন্তু এরকম আসতেছে, ঠিক আছে? অল্টার যখন প্রেস করবেন এখানে আপনার মাউস পয়েন্টার কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো এখানে যদি হুইলটা যদি আপনি নিচের দিকে ঘুরান জুম আউট হবে, হুইলটা যদি উপরের দিকে ঘুরান জুম ইন হবে। এটা কিন্তু দারুণ একটা সিস্টেম জুম ইন জুম আউট করার জন্য। এটা হচ্ছে অল্টারটা প্রেস করে রাখতে হবে, মাউসটা ঘুরাতে হবে আবার হুইলটা, ঠিক আছে? তো জুম করতে হলে আপনি এটা দিয়েও করতে পারবেন। তো আমি অলরেডি জুম করার অনেকগুলো অপশন শিখিয়ে দিয়েছি, তো আমার শুধুমাত্র কাজ ছিল হচ্ছে জাস্ট জুম কিভাবে কাজ করে জুম টুলটা বুঝিয়ে দেওয়া। আমি কিন্তু জুমের যত কিছু আছে সব কিছু বুঝিয়ে দিয়েছি আপনাদের। ওকে, এরপরে আমরা প্রসিড হই নেক্সট। এটা একটা আছে, আমি এটা ক্লোজ এখান থেকে করে দিতে পারি, এখানে দেখেন ক্লিক করলে কিন্তু ক্লোজ হয়ে যাবে। আদারওয়াইজ আপনি ফাইল থেকেও কিন্তু ক্লোজ করতে পারবেন, ফাইল থেকে এখান থেকে ক্লোজ অথবা কন্ট্রোল ডব্লিউ যদি প্রেস করেন এটা ক্লোজ হয়ে যাবে, যেটাতে আমি অ্যাক্টিভ আছি। সাপোজ আমি কন্ট্রোল ডব্লিউ দিলাম, ক্লোজ হয়ে গেল। বুঝতে পারছেন কিভাবে ডকুমেন্ট ক্লোজ করবেন? এরপরে যদি আপনার দেখেন যে এখানে কয়েকটা ডকুমেন্ট আছে একসাথে সবগুলো ক্লোজ করবেন, তখন আপনি দেবেন হচ্ছে ক্লোজ অল, কন্ট্রোল অল্টার ডব্লিউ একসাথে, ঠিক আছে? এটা দেখাচ্ছে আমি কিছুক্ষণ পরে। আমি একটা ক্লিক করলাম, সাপোজ একটা ওপেন হলো ডকুমেন্ট, আর একটা দিলাম আরেকটা ওপেন হলো। যদি চাই যে আমি দুটাই একসাথে ক্লোজ করব, কি করব তখন? ডব্লিউ, হ্যাঁ, অথবা ক্লোজ অল সিলেক্ট করব। দেখেন দুইটা একসাথে চলে গেল। এখানে যদি 20টাও থাকে 20টা একসাথে ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, এগুলা যদি আপনার মনে না থাকে এখানে দেখেন এই যে ক্লোজের পাশে লেখা আছে, এই যে পাশে লেখা আছে দেখছেন, কন্ট্রোল অল্টার ডব্লিউ, এগুলা কিন্তু এখানে লেখা আছে। তো আপনি একটু মনে রাখবেন, সবগুলো যদি মনে রাখতে না পারেন তাহলে আপনি এখান থেকে দেখে নেবেন। ওকে, এরপর আমি প্রসিড হই। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে ডকুমেন্ট ওপেন করব, তারপর কিভাবে সেটআপগুলো দিয়ে আমরা নতুন একটা ডকুমেন্ট এখানে সেট করব। তো প্রথমে দেখেন আমি ফাইল থেকে নিউতে ক্লিক করব। যদি নিউতে ক্লিক করি এরকম একটা উইন্ডো আসবে, বুঝতে পারছেন? এই উইন্ডোতে ডিফল্টভাবে কিছু সেটিংস দেওয়া আছে, তো আমরা নিজের মতো করে সেটিংস করে নেব, কারণ আমরা আমাদের ডকুমেন্ট ওপেন করব আমাদের নিজের মতো করে। তো সেখানে সেটিং দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের, রাইট? এরপর দেখেন ডকুমেন্টটা ওপেন এখান থেকে ফাইল থেকেও করতে পারবেন, আদারওয়াইজ কন্ট্রোল এন যদি একসাথে প্রেস করেন এরকম উইন্ডোটা আসবে। তার মানে
ডকুমেন্ট ওপেন করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এন। ওকে, এখন দেখেন যে এখানে প্রথমে নেম আছে, তার মানে ডকুমেন্টের আপনি একটা নাম দিতে পারবেন, সেটা নিজের নাম হোক, আদারওয়াইজ আপনি যে ডিজাইনটা করতেছেন সেই ডিজাইনটা যাতে যে নামে চিনবেন সে নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর এখানে দেখেন প্রিসেট আছে, প্রিসেটে যখন আমি ক্লিক করি অনেকগুলা ড্রপডাউন মেনু বের হয়, তাই না? অনেকগুলো মেনু আছে, সেখানে ক্লিপবোর্ড, ডিফল্ট ফটো সাইজ, ইউএস পেপার ইত্যাদি 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 এগুলো আছে। তো আমি যে কোনো একটা সিলেক্ট করে কিন্তু আমার ডকুমেন্টটা নিয়ে নিতে পারবো, কিন্তু আমার উদ্দেশ্য তো সেটা না। আমার উদ্দেশ্য হচ্ছে আমি নিজের মতো করে সেট আপ করে সুন্দর একটা ডকুমেন্ট ওপেন করব, ঠিক আছে? তো এখানে যদি আমি ডিফল্ট ফটো সাইজ দিই, তাহলে ডিফল্ট ফটো সাইজের যে যে মানে ইয়াগুলো দরকার, অ্যাট্রিবিউটগুলো দরকার এখানে কিন্তু ডিফল্টভাবে দেওয়া আছে। যেমন ধরেন ডিফল্ট ফটো সাইজের ওয়াইড দেওয়া আছে 7, এটা ইঞ্চি অবশ্য, তারপর হাইট দেওয়া আছে 5, রেজুলেশন 72 দেওয়া আছে, কালার মোড RGB কালার দেওয়া আছে, তারপর এদিকে ইঞ্চি দেওয়া আছে ইউনিটটা, তারপর এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেওয়া আছে, তারপর এখানে প্রোফাইল কালার প্রোফাইল যেটা আছে ওগুলো আমরা ধরবো না, এগুলো দরকার হয় না সাধারণত, যার কারণে আমরা এগুলা ধরবো না। তো আমি প্রথমে এখানে একটা নাম দিই, সাপোজ আমি একটা ডিজাইন করব, সেটা ডিজাইন হতে পারে বিলবোর্ড, ঠিক আছে? তো আমি বিলবোর্ডটা জাস্ট লিখলাম, লিখার পরে আমি যখন ক্লিক করি দেখবেন যে এখানে বিলবোর্ড নামের একটা ডকুমেন্ট ওপেন হবে, বাট এটা সেভ হয়ে যাবে না। সেভ হওয়ার জন্য আমাদের কিন্তু সেভটা করতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমি নামটা লিখলাম, এরপরে আমাদের যার কাজ করব, এটা কাজ তো ক্লায়েন্টের করবো, তাই না? নিজের জন্য যদি করি নিজের পছন্দ মতো সাইজ দিব, যদি কারোর জন্য করি সে কোন সাইজের ডকুমেন্ট চাই, সে কোন সাইজের আসলে ডিজাইনটা চাই তার থেকেই জেনে নিব। ওকে, সো হতে পারে সেটা 80 দিলাম সাপোজ, 80 ইঞ্চি, আর এদিকে 60 দিলাম সাপোজ, বা 30 দিলাম। দেওয়ার পরে ওয়াইডটা একটু বেশি হবে, হাইটটা একটু কম হবে, আমি যেভাবে দিয়েছিলাম আর কি, হাইট কম হবে ওয়াইড বেশি হবে, এটা এরকমই হবে প্রায়। তো এরপরে এখানে রেজুলেশন দেখেন, রেজুলেশন 72 ডিফল্টভাবে দেওয়া আছে। যদি আপনি ওয়েবের জন্য কোনো কাজ করেন, মানে ওয়েবে মানে যে ডিজাইনগুলো আপনার কম্পিউটারের ভিতরেই থাকবে, বের হবে না, যে ডিজাইনগুলো আপনার শুধুমাত্র কম্পিউটারে গ্রাফিক্সের জন্য করবেন, কম্পিউটারের জন্য করবেন, তার মানে ওয়েবে ব্যবহার করবে, স্ক্রিনে থাকবে, শুধুমাত্র কম্পিউটারের ভিতর থাকবে, সেগুলোকে আমরা ওয়েব হিসেবে এখানে ডিফাইন করতেছি। তো সেগুলোর রেজুলেশন আমরা 72 দিতে পারি ইজিলি, ঠিক আছে? তো এখানে 72 আছে, 72 এবং 300 এই রেজুলেশনের হচ্ছে মিন হচ্ছে 300 রেজুলেশন দিলে ফাইলটার সাইজটা অনেক বেশি হয়ে যাবে, এবং যদি আমি রেজুলেশন 72 দিই ফাইলটার সাইজ কম হবে, বাট কোয়ালিটিটা একটু খারাপ হবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড যদি আপনি ওয়েবের জন্য কোনো কাজ করেন 72 দেবেন, প্রিন্টের জন্য কোনো কাজ করলে 300 দেবেন। ওকে, এটুকু জেনে রাখেন আপাতত। এরপরে দেখেন যে আপনাকে আপনার যে কাজটা যার কাজ করবেন সে আপনাকে ইঞ্চিতে দিল না, মাপটা কিসে দিল? সে সাপোজ আপনাকে সেন্টিমিটারে দিল, বলবেন যে আমার এই ডিজাইনটা এত সেন্টিমিটার বা এত সেন্টিমিটার, তখন আপনাকে সেন্টিমিটারটা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো ইউনিট আছে, তো আমাদের যে মাপটা যখন যে মাপটা লাগবে সেই মাপটা আমরা এখান থেকে করে নিতে পারবো। সাপোজ এখানে যদি আমি আরেকবার ক্লিক করি, দেখেন পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস, কলাম ইত্যাদি আছে। তো আমরা সাধারণত ইঞ্চি দিয়েই করি আর পিক্সেল দিয়ে ওয়েবের কাজগুলো করি, ঠিক আছে? তো আমরা যেহেতু এখন ওয়েবের জন্য বা প্রিন্টের জন্য করব, সেহেতু আমরা কি দিব? ইঞ্চি দিব। তো ইঞ্চি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে পিক্সেল পার ইঞ্চ যেহেতু ইঞ্চি দিলাম, আর সেন্টিমিটার দিলে পিক্সেল পার সেন্টিমিটার সিলেক্ট করে দেবেন। ওকে, এরপরে আসেন কালার মোড। তো কালার মোডটা কি? কালার মোড সম্পর্কে শুধুমাত্র এইটুকুই জেনে রাখেন, আমরা যদি ওয়েবের জন্য কোনো কাজ করি RGB কালার সিলেক্ট করে দেব, যদি কোনো প্রিন্টের কাজ করি CMYK কালার সিলেক্ট করে দেব। তো CMYK কালার হচ্ছে সায়ান, মেজেন্ডা, ইয়েলো এবং ব্ল্যাক, আর RGBর এটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। ওকে, এইটুকু জেনে রাখলেই হবে। এখানে RGB হচ্ছে ওয়েবের কাজগুলো করার জন্য, আর CMYK প্রিন্টের কাজগুলো করার জন্য। আমি এখন যে ব্যাকগ্রাউন্ডটা, এখন যে ডকুমেন্টটা নেব সেটার ব্যাকগ্রাউন্ডে সাদা রং থাকবে, বুঝতে পারছেন? যদি আমি এখান থেকে সিলেক্ট করে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, দেখবেন যে ডিফল্টভাবে কালো রং আসবে, বুঝছেন? হ্যাঁ, আপনি ওখান থেকে যে কোনো কালার নিজের মতো করে কি করতে পারবেন, দিতে পারবেন। বুঝি নাই? যদি হোয়াইট থাকে সাদা আসবে, কালার দিলে ব্ল্যাক আসবে ডিফল্টভাবে। এরপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট মেবি। হ্যাঁ, যদি আমি ট্রান্সপারেন্ট দিই কিছুই আসবে না, সাদা আসবে না, কালো আসবে না, তার মানে ব্যাকগ্রাউন্ড খালি থাকে, ব্ল্যাক থাকে। ওকে, এটুকু ক্লিয়ার তো নাকি?
এরপর আমরা যদি এখানে ওকে করতে পারি, ওকে যদি দিয়ে এটা ওপেন হবে, ক্যান্সেল দিলে চলে যাবে। আর যদি সেভ প্রিসেটস দিই, আমাদের এখানে কাস্টমে যে ইয়াগুলো আছে, যেমন ধরেন ইউএস পেপার, ফটো, ওয়েব, মোবাইল অ্যান্ড ডিভাইসেস, এরকম আরেকটা প্রিসেট এখানে সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন? যদি আমাদের দরকার হয় যে এই ধরনের প্রিসেটটা আমার এই সেটিংটা আমি সেভ করে রাখবো, তাহলে সেভ করে রাখবো, কোনো প্রবলেম তো নেই। যতবার ওপেন করবেন এখানে থাকবে সেটা, এখানে সিলেক্ট করলে এটা সম্পূর্ণ সেটিংটা আবার চলে আসবে। বুঝতে পারছেন? এটা কিন্তু আপনাদের দরকার হতে পারে। তো আমি আপাতত কিছুই করলাম না, এখানে ওকে করলাম। ওকে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ট্রান্সপারেন্ট সিলেক্ট করা ছিল, যার কারণে একদম ব্ল্যাক আসছে, তার মানে এখানে কিছু নেই। আমরা ট্রান্সপারেন্ট তো বুঝি, ব্যাকগ্রাউন্ডে কিছু না থাকলে এটা ট্রান্সপারেন্ট হয়। বুঝছেন? পিএনজি ফাইল তো দেখছি না, পিএনজি ফাইলের ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু থাকে না। ওকে, সাপোজ একটা লোগোর পিছনে কিন্তু কিছু থাকে না, ওটা যেখানে বসে সেখানে কিন্তু বসে যায়, তাই না? ওটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ওকে, এরপর আমরা ডকুমেন্টটা ওপেন করলাম। এখন ডকুমেন্টটা কিভাবে সেটআপ করে সেটাও শিখলাম। ঠিক আছে, এরপরে আমি অ্যাডভান্স আরেকটা ব্যাপার শিখিয়ে দিই। যদি দেখেন যে আপনারা এই ডকুমেন্ট ওপেন করে ফেললেন এবং কিছু কাজও করে ফেলছেন, এখানে তো অনেকগুলো কাজ করতে পারি আমরা। বিভিন্ন শেপ নিতে পারি, টেক্সট লিখতে পারি, বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারি, বিভিন্ন কিছু ইফেক্ট দেওয়ার পরে যদি আমার মনে হয় যে এই ডকুমেন্টটার কালারটা আমার চেঞ্জ করা দরকার, যদি আপনি ভুলে মানে প্রিন্টের কাজ করতেছেন RGB দিয়ে দিলেন, ঠিক আছে, তখন হয়তো আপনার প্রিন্টের কোয়ালিটিটা তখন ভালো আসবে না। ওকে, তখন আপনি ওই দিয়ে হোয়াইটে আবার নিয়ে যেতে পারবেন। সেটা কিভাবে? ইমেজে যাবেন, মোডে যাবেন, এখানে RGB সিলেক্ট করা আছে, রাইট? ইমেজ, মোড, RGB। তো এখান থেকে CMYK যখন সিলেক্ট করে দিবেন, এরকম একটা পপ আপ দেখাবে, ওকে দিলে জাস্ট CMYK হয়ে গেল। এখন যদি আমরা আবার যাই, এখানে ইমেজে গেলাম, মোডে গেলাম, CMYK সিলেক্ট করা আছে, যখন RGB তে আবার ফিরে যেতে চাইবো, আবার RGB সিলেক্ট করবো, জাস্ট হয়ে গেল। বুঝতে পারছেন? তো যদি আপনি একটা সাদা রঙের ব্যাকগ্রাউন্ড থাকবে এরকম একটা ডকুমেন্ট ওপেন করতে চান, একইভাবে ফাইলে যাবেন, ও নিউতে যাবেন, তারপর নিজের মতো একটা, সাপোজ এটা ফেসবুক কভার দিলাম, মানে আমাদের ডিজাইনটা ফেসবুক কভারের জন্য হবে। ওকে, যেটা খুব বেশি জনপ্রিয় এখন একটা কাজ, এখানে মানে ইন্টারনেটে এটার অনেক বেশি ডিমান্ড, এখন শিখে নিয়েন আপনারা। তো এখানে যেহেতু আমরা এটা কিসের জন্য করব? ওয়েবের জন্য করব, তাই না? যদি ওয়েবের জন্য করি তাহলে আমরা ডিফল্টভাবে এখান থেকে ওয়েব সিলেক্ট করে দেবো। যদি সিলেক্ট করে দিই, এখানে দেখেন যে কিছু সাইজ এরা আমাদেরকে সাজেস্ট করতেছে। তো সাজেস্ট করা মানে আমরা এগুলাই ব্যবহার করতে হবে এমন না, আমরা চাইলে এখানে নিজের মতো করে বসাতে পারি, তাই না? সাপোজ আমাদের এই ফেসবুক কভারের সাইজ কত হয় সাধারণত জানেন কেউ? আচ্ছা, হচ্ছে 851 315, এটা হচ্ছে হাইট এবং ওয়াইড। ওকে, তো এখানে রেজুলেশন 72 রাখলাম, RGB কালার মোড থাকবে, কারণ এটা ওয়েবের জন্য করবো, রাইট? এরপরে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা কি হবে? সাদা হবে, তাহলে হোয়াইট করে দিলাম, এখানে ওকে করব। দেখেন আমার ডকুমেন্টটা এরকম ওপেন হলো, তার মানে এটা ফেসবুকে যদি আপনি কাভারে বসান, এটা সেট হয়ে যাবে। বুঝতে পারছেন? সাইজটা কত বললেন? 851 × 315, তার মানে 851 হচ্ছে হোয়াইটটা, আর হাইট হচ্ছে 315। এরপরে যদি আমরা ব্ল্যাক কোনো ব্যাকগ্রাউন্ড রেখে, মানে কালার রেখে যদি আমরা কোনো ডকুমেন্ট ওপেন করতে চাই, সেটাও করি। দেখেন ফাইলে যাব, অথবা Ctrl+N দিলাম, এখানে আমি সাপোজ দিলাম হচ্ছে প্রোফাইল পিকচার। সাধারণত প্রোফাইল পিকচার, যে কোনো কিছু প্রোফাইল পিকচার আপনি যদি ডিজাইন করতে চান, এটা ফেসবুকের প্রোফাইল হতে পারে, গুগলের প্রোফাইল হতে পারে, ইউটিউবের কিংবা টুইটারের ইত্যাদি। প্রোফাইলগুলো করার জন্য একটা নির্দিষ্ট সাইজ থাকে। সাইজটা কেমন হইতে পারে? এমন দেখেন। তো আমি প্রথম ওয়েবটা সিলেক্ট করব, যাতে ওয়েবের ইয়েগুলো আমাকে সাজেস্ট করে, ঠিক আছে? মানে ওয়েবের জন্য যেহেতু আমি কাজ করব। তো এখন প্রোফাইলটা যদি আপনি দেন 800 আর 600 যদি দেন, দেখবেন যে এদিকে একটু বেশি বাকি থেকে যাবে। তো আমি চাচ্ছি সম্পূর্ণ প্রোফাইলে এটা ফিট হবে। সম্পূর্ণ প্রোফাইলে যেহেতু ফিট হবে, সেটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ সমান, রাইট? তো দৈর্ঘ্য আর প্রস্থ সমান বলতে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আর প্রস্থ দিতে হবে এমন না। আপনি যদি 1000 দৈর্ঘ্য 1000 প্রস্থ দেন, তাহলে কিন্তু এটা ফিট হবে। যদি 1200 দেন তাও ফিট হবে, যদি 1300 দেন তাও ফিট হবে, যদি 800 দেন সেটাও ফিট হবে, যদি 800 × 800 দেন হবে, 500 × 500, 400 × 400 ইত্যাদি। তো সাধারণত ভালো রেজুলেশনের জন্য 800 × 800 দেওয়া যায়। না, প্রোফাইলের জন্য, যে কোনো সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের জন্য, ঠিক আছে? ফেসবুকে এরকম একটা আজকে করে দেখিয়েন, 800 × 800 দিয়েন, একদম স্ক্রিনটা বরাবর বসে যাবে, আপনার কোনো কাটতে হবে না, বাইরে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। বুঝতে পারছেন?
এটা বুঝলেন তো? সাপোজ আপনি একটা নিজের একটা ইমেজ দিবেন প্রোফাইলে, তখন যদি কোনো একটা ইমেজ আপনি আপলোড করেন, দেখেন যে পাশে কিছু কাটা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাই না? তো এটা যদি আপনি ফটোশপে আনি 800 মধ্যে আপনার ডিজাইনটা বা আপনার ফটোটা সেভ করেন, ওটা যদি সেভ করেন একদম ঠিকভাবে আপনার প্রোফাইলে বসে যাবে সেটা। ওকে, আজকে রাত্রে ট্রাই করেন। এরপর দেখেন আমি যদি এখানে কালার দিয়ে করতে চাই, কালার দিলাম। ওকে, এরপর দেখেন আমার এখানে যে কালারটা ছিল সেই কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। বুঝতে পারছেন? কালার ওখানে জাস্ট কালারটা সিলেক্ট করলাম, এখানে ফোরগ্রাউন্ডে কালার ছিল, ও ফোরগ্রাউন্ড কালারটা নিয়ে নিছে। সরি, ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ডে কালার যেটা ছিল। আমি আরেকবার দেখাই, এখানে যেটা দুইটা কালারের অপশন আছে, একটা হচ্ছে এটা ফোরগ্রাউন্ড আর নিচেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো আমরা ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে এত ঝামেলা করার কোনো দরকার নেই। দুটো কালারই সেম, আমরা দুইটার মধ্যে যে কোনো একটা এখানে অ্যাপ্লাই করতে পারি। বাট ওখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছে, সেই ব্যাকগ্রাউন্ডে যে কালার ছিল সেই কালারটা অ্যাপ্লাই হয়েছে। যদি নিচে ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি নিচেটা হতো, তার মানে ব্ল্যাকটা যদি নিচে হতো এটা ব্ল্যাক হতো। তো আমি করে দেখাই, সেটা দেখেন। তো এই কালারগুলো সুইচ করার জন্য ডিফল্ট ভাবে আমাদের ফটোশপ যখন ওপেন করেন একটা কালো আর একটা সাদা থাকে, রাইট? তো সেটা করার জন্য আমি ডি দিলাম। যখন ডি দি দেখেন এখানে লাল আর কালো ছিল, কিন্তু এখন হয়ে গেল কি সাদা এবং কালো। তার মানে ফোরগ্রাউন্ডে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট। এটা ওপেন করলে কিন্তু এরকমই থাকে। তো সেটা শর্টকাট হচ্ছে ডি। ডিটা যখন প্রেস করবেন এরকম আসবে। এখন আপনি চাচ্ছেন যে এই চিহ্নটাতে, এখানে যে চিহ্নটা আছে এটাতে ক্লিক করলে কিন্তু আপনি কি করতে পারবেন, কালারটাকে সুইচ করতে পারবেন। তার মানে ফোরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে যাবে, ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ডে যাবে। আমি দেখি এখানে এই যে চিহ্নে ক্লিক করলাম, ঘটনা কি হলো, জাস্ট সুইচ হলো, ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ডে, ফোরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে গেল। এরপরে আমি যদি এটাও শর্টকাটে করতে চাই তাহলে শুধুমাত্র এক্স প্রেস করবো। এক্স যখন আমি এখানে প্রেস করি দেখেন ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ডে যাচ্ছে, ফোরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে। তবে আমি যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই, একদম ফটোশপ যেমন থাকে ওপেন করলে যেমন থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেটা করার জন্য ডিতে প্রেস করব। এটা যে মানে ফোরগ্রাউন্ডে যে কালারই দেন না কেন আপনি, ব্ল্যাক আর হোয়াইট অটোমেটিক হয়েই যাবে। ওকে, তো দেখাই সেটা। প্রথমে আমি এখান থেকে যদি এইটা ব্লু, এইখানে এই কালারটা দিলাম। সাপোজ আমি যদি ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিলাম, ওকে, দেওয়ার পরে আমি যদি ডি সিলেক্ট করি, ডি যখন প্রেস করছি দেখেন সাদা কালো হয়ে গেছে, রাইট? এখন যদি এক্স প্রেস করি এটা কিন্তু সুইচ হবে, ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডে যাবে, ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যাবে। তো আমরা দেখলাম এখন কিভাবে ডকুমেন্ট ওপেন করতে হয় বিভিন্ন ইয়ে দিয়ে, আমাদের নিজের পছন্দ মতো দিয়ে আমরা কিভাবে নতুনভাবে নতুন ডকুমেন্ট ওপেন করতে পারি। তবে আমি তিনটা ডকুমেন্টই ওপেন করে দেখিয়েছি, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, আরেকটা হচ্ছে হোয়াইট, আরেকটা হচ্ছে কালার দিয়ে। এটা করার পরে আমি এখান থেকে হ্যান্ড টুলটা সিলেক্ট করলাম। যখন আমি হ্যান্ড টুলে ক্লিক করব তখন কিন্তু এটাতে ক্লিক করলে কিছু হচ্ছে না। এর কারণ হচ্ছে আমাদের যে ডকুমেন্টটা সাইজটা এখানে মুভ করার মতো কিছুই নেই, তার মানে এটা জুম নেই। তো আমি এটা অনেক বড় করি, এখন মুভ করার মতো কিছু তৈরি হয়েছে, রাইট? বাইরে আছে, তার মানে আমার ডকুমেন্টের বাইরে কিছু জায়গা অবশিষ্ট আছে। তো আমি যদি এভাবে ড্র্যাগ করি এখন দেখেন আমি এটাকে মুভ করতে পারবো। যদি সাপোজ আমার এই এরিয়াতে কাজ করতে হয় তাহলে আমি এখন কি করব, জাস্ট মুভ করে আমার নির্দিষ্ট জায়গায় রেখে দিব যেখানে চাই। আচ্ছা, এখন আমরা প্যানের সিস্টেমটা তো বুঝছি না। তো কালার অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা ফটোশপে একটা এখানে ডকুমেন্ট ওপেন করি নিউ দিয়ে, এইভাবে থাকলো। এখানে ডিফল্টভাবে কালার চলে আসছে। এর কারণ কি, আমরা যে ডকুমেন্ট ওপেন করেছি ওখানে কালার সিলেক্ট করে দিয়েছিলাম। তো কালার সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে একটা অপশন ছিল ব্যাকগ্রাউন্ড হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট মেবি। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল, তো ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল ঠিক সেই কালারটি ওপেন হয়ে গেল। ওকে, তো এখানে যদি আমাদের নিজের ইচ্ছা মতো কোনো কালার দিই সেটা দিয়ে ওপেন হবে। সাপোজ আমি এই কালার দিয়ে আমাদের ডকুমেন্ট ওপেন করব, এই কালার দিয়ে, ঠিক আছে? এখন যদি আমি ওপেন করি দেখেন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, রাইট? তার মানে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওটাই অ্যাপ্লাই হবে। আমি ওকে দিলাম, চলে আসলো। আচ্ছা, এই মুহূর্তে যখন যদি চেঞ্জ করতে চান এখন দেখেন। আচ্ছা, আমি নিউ দিয়ে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে খুলি, এখানে ওপেন করি, হোয়াইট আছে। আচ্ছা, এখন দেখেন, তো এখানে দেখেন একটা তালার একটা চিহ্ন আছে, রাইট? তার মানে এই লেয়ারটা লক করা আছে। তো আমি এটাতে যদি ডাবল ক্লিক দিয়ে এটা আনলক হয়, ঠিক আছে? এখন যদি আমি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই করতে চাই তো আমি কোন কালারটা অ্যাপ্লাই করবো এখানে? আমি যদি এই ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে চাই, সাপোজ আমি এই কালারটা এখন অ্যাপ্লাই করব। তো এখানে যদি আমি অ্যাপ্লাই করতে চাই এখান থেকে দেখেন গ্রেডিয়েন্ট টুল, এটার মাঝখানে যেটা হচ্ছে পেন বাকেট টুল,
এটা সিলেক্ট করব। যখন সিলেক্ট করবো এরকম একটা চিহ্ন আসবে, রাইট? এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল, গ্রেডিয়েন্ট টুলের আন্ডারে আছে মাঝখানেরটা, ওকে, মিডল ওয়ান। এখন যদি আমি ক্লিক করি, দেখেন আমার ফোরগ্রাউন্ড কালারটা ওখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এরপরে যদি আমি ভিন্ন কোনো কালার দিতে চাই, আমি অন্য কোনো কালারে চলে গিয়ে জাস্ট এটা সিলেক্ট করব, ওই টুলটা সিলেক্ট করে জাস্ট এখানে প্রেস করব, একটা প্রেস করলে কিন্তু কালারটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, আমি প্রথম থেকেই বলি, প্রথমে একটা নতুন একটা ডকুমেন্ট ওপেন করব, সেটা হচ্ছে হোয়াইট, ওকে, মুভ টুল সিলেক্ট করা অবস্থায়, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এখানে সাপোজ আমি এই ফোরগ্রাউন্ড যেটা কালার আছে এখানে, ঠিক আছে, এই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। আদারওয়াইজ নিজের ইচ্ছা মতো এখানে আমরা কি করতে পারি, কালার দিতে পারি। সাপোজ আমি এই কালারটা এখানে দিব, তো আমি সিলেক্ট করে ওকে দিলাম, দেওয়ার পরে এই কালারটা এখানে আসলো, তারপর এখানে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করা থাকতে পারে সাধারণত এইভাবে। যখন এভাবে আপনি এখানে কিন্তু হোল্ড করবেন, হোল্ড করবেন, এর কারণ হচ্ছে এখানে এর আকারে কয়েকটা আছে, টুল আছে, বলেন। হ্যাঁ হ্যাঁ, গ্রেডিয়েন্ট টুলের নিচে আপনি প্রেস করে ধরে রাখেন, হোল্ড করেন, যখন হোল্ড করবেন এরকম কিন্তু এক্সপান্ড হবে, তিনটা অপশন আসবে। তো তিনটা থেকে আপনি মাঝখানেরটা সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক দেবেন, পেন বাকেট টুল। আচ্ছা, পেন বাকেট টুল না, আপনি মাঝখানেরটা বলতে গেলে তিনটা না চারটা? আচ্ছা আচ্ছা, পেন বাকেট টুল, ওকে। তাহলে বুঝলেন তো কিভাবে কালার অ্যাপ্লাই করবেন। এরপরেও কালার আরো কিভাবে ভিন্নভাবে অ্যাপ্লাই করা যায় আমি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, ওকে, আপনার যেটা প্রশ্ন সেটা শিখে নেন। এখন যদি আপনি এই কালারটা এখানে অ্যাপ্লাই করতে চান, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে যদি আপনি এই ডকুমেন্টটা ক্লিক করতে চান, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ব্যাকস্পেস ক্লিক করেন একসাথে, কন্ট্রোল প্লাস ব্যাকস্পেস, দেখবেন যে ওখানে অ্যাপ্লাই হবে, রাইট? আচ্ছা, এরপরে আমি শর্টকাট কিভাবে আপনারা এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার শর্টকাটে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আরেকবার বলে দিই। যদি আপনি চান যে এখানে মানে ফোরগ্রাউন্ড দিয়ে ফিল করবেন, সেটা হবে অল্টার ব্যাকস্পেস। যদি আপনি চান যে ব্যাকগ্রাউন্ড দিয়ে ফিল করবেন, সেটা হবে কন্ট্রোল ব্যাকস্পেস। বুঝলেন? মনে রাখবেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড তো নিচেই থাকে, ফোরগ্রাউন্ড মানে উপরেরটা, ঠিক আছে। যদি আপনি চান যে ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে ফিল করবেন, তাহলে কন্ট্রোল ব্যাকস্পেস একসাথে প্রেস করার সাথে সাথে কিন্তু কালার অ্যাপ্লাই হবে না, ব্যাকস্পেস। এখানে ব্যাকস্পেস একটা সুবিধা আছে। এরপর যদি এটা দিয়ে যদি আপনি মানে ফোরগ্রাউন্ড দিয়ে যদি আপনি এটাকে ফিল করতে চান, তাহলে দিবেন অল্টার ব্যাকস্পেস, তাহলে আমাদের কালার অ্যাপ্লাইংটা শেষ হয়ে গেল।